হ্যালো ইঞ্জিনিয়ার, আমরা চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে মিন অফ বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন কি হবে এবং তার ডেরিভেশন এই ভিডিওতে আমরা দেখে নেব। তো যে কোনো ডিসক্রিট কেসে মিন বা এক্সপেকটেশন কীভাবে বার করতে হয় সে আমরা জানি, যে ইন্ডিভিজুয়াল র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু ইন্টু তার কোরেসপন্ডিং প্রবাবিলিটি। তো সেটাই আমরা সেভাবেই করব। তো ই অফ এক্সও লেখে, অনেকে স্মল এম লেখে, অনেকে ই অফ এক্স লেখে, আবার অনেকে স্মল এম লেখে। দুটো কিন্তু একই বোঝায়। তো ই অফ এক্স লিখেই করবি। তো ফর্মুলা কি ই অফ এক্সের? আর 0 টু ইনফিনিটি স্মল আর, এখানে আমরা স্মল এক্স ধরছি না, স্মল আর ধরছি, পি অফ স্মল এক্স ইকাল টু আর, এখানে আমরা স্মল এক্স ধরছি। এটাই হচ্ছে কারণ ইন্ডিভিজুয়াল র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু ইন্টু তার কোরেসপন্ডিং প্রবাবিলিটি, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। এবার এখানে আমাদের এই যে লিমিটটা আর 0 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। প্রথম কথা, আর 0 হবে মানে 0-র জন্য কোনো আমরা ভ্যালু ধরবো না। কেন ধরবো না? কারণ যদি আর এর জায়গায় আমি 0 বসাই তাহলে ওভারঅলটা আমি 0 পেয়ে যাচ্ছি, সেই কারণে আমি 0টাকে বাদ দিয়ে দেবো, 1 থেকে ধরবো। তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ হবে একটুখানি। আর 1 থেকে ধরলাম। আর ওপরে যে ইনফাইনাইট আছে, অবভিয়াসলি ইনফাইনাইট লিখলে হবে না, যেটা আমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলেছি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি দেওয়া থাকে, কিন্তু যে রেঞ্জটা উল্লেখ থাকবে কোরেসপন্ডিং পিডিএফে সেটাই তোরা বসাবে। তাহলে এখানে 0 হবে না। ভালো করে কিন্তু লাইন বাই লাইন যেমনভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু তোরা আমার সাথে সাথে প্র্যাকটিস কর, পরীক্ষাতেও এলে সেভাবেই করবি। 0 হবে না, কারণ এখানে 0 বসালে পুরোটা 0 হয়ে যাচ্ছে, তো 0 হবে না। 1 হলো। 1 থেকে এবার ইনফিনিটির জায়গায় কী বসবে? এন। কেন এন বসবে? কারণ আমাদের যে ফর্মুলাটা দেখলাম পিএমএফ এর, ওখানে হচ্ছে এনসিআর, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে আমাদের এন, ওর থেকে বেশি যেতে পারে না, ওই জন্য এন। তাহলে এই পার্টটা আশা করি ক্লিয়ার হলো। এবার আমরা পি এক্স ইকাল টু আর এর যে এক্সপ্রেশনটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম সেটা আমরা জানি। এটা তোদেরকে মুখস্থ করে ফেলতে হবে, এই ফর্মুলাটা তোদের মুখস্থ করে ফেলতে হবে। এন সি আর, এন থেকে আর চুজ করলাম, পি লিখবি, কিউ লিখবি, পি এর মাথায় লিখে দিবি, এই যে পি এর তলায় কি লেখা আছে, পি এর তলায় আর লেখা আছে, তো আর এখানে হবে। তো আর যখন বসিয়ে দিলাম তাহলে আর কি পড়ে থাকবে? এন মাইনাস আর। আর আরখানা আমি জিনিস নিয়ে নিলাম, তাহলে পড়ে রয়েছে কটা? এন মাইনাস আরখানা জিনিস, তাহলে ওইটাই এখানে বসবে। তাহলে এইভাবে তোরা মনে রাখতে পারবি। এন সি আর এটা মনে থাকবে, তারপর পি লিখবি, কিউ লিখবি, পি এর পাশে কি লেখা আছে দেখ, তলাতে আর লেখা আছে, তাহলে ওটাই পি এর পাওয়ারে হবে, পি টু দি পাওয়ার আর হলো। কিউ এর পাওয়ারে কি হবে? তাহলে আরখানা আমি ইউজ করে ফেললাম। এবার টোটাল এন আছে, তাহলে এন থেকে আর বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে কিউ এর মাথাতে হবে। তাহলে আশা করি বোঝা গেল। আর একটা আর গুণ হবে, এই যে এই আরটা গুণ হবে, এই আরটা কিন্তু গুণ করতে ভুলবি না। অনেক সময় হয় যে আরটা বসালামই না, তো এরকম যেন না হয়। যেমন স্টেপ বাই স্টেপ বলছি, একটা স্টেপও বাদ দিবি না, পর পর বুঝে বুঝে করবি। আর সব থেকে ভালো হয় যদি আমার সাথে সাথে করিস, কারণ এটা একটু বড়, তাই না প্র্যাকটিস করলে কিন্তু টুকটাক কিছু একটু ম্যানিপুলেশনের জায়গা আছে, সেগুলো কিন্তু তোরা বুঝতে পারবি না। তো সেই কারণেই আর কি বলা হলো। এবার হচ্ছে আমরা যেমন তেমনই লিখে দেবো লিমিটটা, আর ইকাল টু 1, সরি গেল, হ্যাঁ, আর ইকাল টু 1 থেকে আর ইকাল টু এন হলো। এবার এনসিআরটাকে আমরা ভাঙবো। কী হবে এনসিআর এর ফর্মুলা কি? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর। এনসিআর এর ফর্মুলা কি? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, এটাই আমাদের ফর্মুলা এনসিআর এর। এবার আমি আগে লিখে নিই, তারপর তোদের ম্যানিপুলেশনটা দেখাচ্ছি। ওই জন্য বলছি আমার সাথে প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে, কারণ কিছু জায়গায় ম্যানিপুলেশন আসে, আমাদের আলটিমেট গোলে পৌঁছানোর জন্য আমাদের কিছু ম্যানিপুলেট করতে হবে। আর ইন্টু আর হলো। এবার এইখানে যে আর ফ্যাক্টোরিয়াল, সেটা তোরা তোদের সুবিধার জন্য বলছি, তোরা কিন্তু স্টেপ জ্যাম করবি না। এই আর ফ্যাক্টোরিয়াল প্রথমে যেমন লেখা লিখবি, তার মানে এই যে 3টে স্টেপ লেখা হয়ে গেল, তারপরে স্টেপটা কি হবে সেটা বলে দিচ্ছি। কেউ চাইলে ডিরেক্টও লিখতে পারিস, যদি কনফিডেন্ট থাকিস, মানে খুব প্র্যাকটিস করেছিস তাহলে করতে পারিস, কিন্তু না হলে আমি বলবো স্টেপ বাই স্টেপই কর ভাই, না হলে কিন্তু ভুল হয়ে গেলে নিজেরই প্রবলেম হবে। তাহলে থার্ড স্টেপ অবধি আমি দেখিয়েছিলাম, ফোর্থ স্টেপটা কী হবে? আর ফ্যাক্টোরিয়াল যেটা লেখা ছিল এটাকে আমরা ম্যানিপুলেট করব, আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখবো। এটা আমরা লিখতেই পারি। কেন লিখতে পারি? এবার প্রশ্ন হচ্ছে কেন লিখবো? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এটাকে আমরা এটা তো লিখতেই পারি। 5 যেমন বসানোর বসালাম,
এবার তোরা ভালো করে লক্ষ্য কর, এই যে 4 × 3 × 2 × 1টা কি 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে তো লিখতেই পারি। তাহলে আলটিমেট আমরা কি লিখলাম, 5টাকে ধরি n, তাহলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু 4টা কি n-1, কারণ n যদি 5 হয় তাহলে 4 কি হবে n-1, তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল। এই সেম জিনিসটাই n এর জায়গায় যদি তোরা r বসাস, দেখ ওটাই পাস, r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু r ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে বোঝা গেল। এবার এই ম্যানিপুলেশনটা আমরা করলাম কেন, আমাদের দরকার কি, আমরা তো ওভাবেই পরপর করে দিতে পারতাম, কিন্তু করার কারণ হচ্ছে এই যে একটা এক্সট্রা আর গুণ হয়েছে এটাকে আমরা বাদ দিয়ে দেবো, সেই কারণে আমরা এখানে এভাবে ম্যানিপুলেট করলাম, কারণ আর কোনোভাবে আমাদের আর আনা সম্ভব নয়, একমাত্র যদি আর ফ্যাক্টোরিয়ালকেই আমরা এভাবে লিখি আর আনা সম্ভব। এবার আর আনবো, এটা আমাদের টার্গেট, কারণ যখন এখানে আর একটা এক্সট্রা গুণ হয়েছে আমাদের টার্গেট হচ্ছে এটাকে কাটানো, এটাকে কাটাতে গেলে আমাকে নিচেও একটা আর আনতে হবে, তবে আর বাই আর কাটবে। এবার নিচে আর কি করে আসবে, একমাত্র সম্ভব হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল থেকে, যদি আমরা আর ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে এখানে আর কেটে গেল, এখানে আর কেটে গেল, তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ, ফোর্থ। তাহলে এবার হচ্ছে ফিফথ স্টেপ, সবই ঠিকঠাক হলো। এবার আমাদের কাজ হচ্ছে এই যে r-1 যে ফ্যাক্টোরিয়ালটা আমরা লিখেছি, মানে সামথিং r-1 যে ফ্যাক্টোরিয়াল আমরা লিখেছি, এই r-1টাকে আমরা ধরবো r ড্যাশ, নিজের সুবিধের জন্য, নিজের সুবিধের জন্য r-1কে আমরা r ড্যাশ ধরলাম। এবার r-1কে তো আমরা r ড্যাশ ধরে আমি এখন লিমিটের জায়গাটা বসাচ্ছি না, বলছি কি চেঞ্জ হবে, n ফ্যাক্টোরিয়াল, এখানে এবার কি কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে এখানে আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ এইখানেতে যেমন এইখানে ম্যানিপুলেট করলাম, আরও দুটো জায়গায় ম্যানিপুলেট করতে হবে, সরি হ্যাঁ। এবার এই যে জিনিসটা হলো, তারপরে দুটো জিনিস আউট হবে, r ইজ ইকাল টু 1n, এই n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতেই পারি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, লিখতেই পারি, নিচে যেমন আছে তেমন কমা কমা দিয়ে লিখে দিলাম। তারপরে হচ্ছে p টু দি পাওয়ার r, এবার এখান থেকেও আমরা মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি p ইন্টু p টু দি পাওয়ার r-1, এটাকে আমরা লিখতেই পারি p টু দি পাওয়ার r কে আমরা p ইন্টু p টু দি পাওয়ার r-1 লিখতেই পারি। এবার q টু দি পাওয়ার n-r, তাহলে আমরা এই p টু দি পাওয়ার rটাকে ম্যানিপুলেট করে p ইন্টু p টু দি পাওয়ার r-1 লিখলাম, n ফ্যাক্টোরিয়ালটাকে ম্যানিপুলেট করে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। আমাদের গোল কি, কেন আমরা লিখলাম, আমাদের গোল হচ্ছে একটা n একটা p গুণ আকারে বাইরে বার করে আনা, তাহলে সেকেন্ড গোল আমাদের n আর p গুণ আকারে বাইরে বার করে আনা। প্রথম আমাদের টার্গেট ছিল এই যে এক্সট্রা আর গুণ হয়েছে এটাকে কাটানো, তার জন্য আমরা আর ফ্যাক্টোরিয়ালকে আর ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। সেকেন্ড গোল হচ্ছে আমাদের একটা n কোনোভাবে এই পুরো জায়গাটা থেকে একটা n বার করে আনবো, একটা p বার করে আনবো। তো n বার করতে গেলে আমাকে ওপর থেকে বার করতে হবে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, একটা n বেরিয়ে গেল, আমাকে একটা p দরকার, p বার করতে গেলে আমাকে p থেকেই বার করতে হবে, তাহলে p আর p টু দি পাওয়ার r কে আমরা p ইন্টু p টু দি পাওয়ার r-1 লিখলাম, তাহলে একটা n একটা p পেয়ে গেলাম, এটাকে আমরা বাইরে লিখে দেবো। r টু দি পাওয়ার n মানে r1n। এবার হচ্ছে np বাইরে বেরিয়ে গেল, তাহলে আমাদের পরে কি রইলো, n মাইনাস, এই স্টেপটা কিন্তু পরে হবে, এটা কিন্তু এখন নয়, আমি এটা লিখে ফেলেছি, এটা পরে হবে, মুছে দিই আবার লিখে দেবো, এটা এখন হবে না, n-1 ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল, নিচে n-r ফ্যাক্টোরিয়াল r-1 ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে n এখান থেকে p বেরিয়ে গেলে আমাদের যেগুলো পড়ে থাকে সেগুলোই লিখছি, এখানে আমি কমা কমা দিয়ে লিখেছি, কিন্তু তোরা লিখবি, তোরা কিন্তু কমা কমা দিবি না, আমি জাস্ট ভিডিওর জন্য কমা কমা দিয়ে লিখে দিচ্ছি, কমা কমার জায়গায় এই যে যেটা দেখতে পাচ্ছি সেটা আছে, এই যে লিখে দিলাম। তাহলে p টু দি পাওয়ার r-1 আর q টু দি পাওয়ার n-r, ব্যাস এইটুকুনি, আশা করি বুঝতে পেরেছিস। তারপরে স্টেপ হচ্ছে এই যে r-1টাকে আমরা একটা ভ্যারিয়েবল ধরবো, কি ধরবো, r-1 ইকাল টু r ড্যাশ, তোরা নিজের ইচ্ছা মতো যা খুশি ধরতে পারিস, আমি r ড্যাশ ধরেছি, হলো।
এবার হচ্ছে ভালো করে লক্ষ্য করবি কোথায় কি চেঞ্জ হবে। এই যে লিমিটে কি চেঞ্জ হবে, লিমিটে আর এর জায়গায় আর ড্যাশ হয়ে যাবে। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ওটা আগে করে নেওয়াই ভালো। আর ওয়ান এ যেমন আছে লিখছি, এই যে n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি কম্বিনেশনের আকারে লিখব। কি লিখব? n-1 চুজ r-1। এবার তোদের পরীক্ষার সময় মনে হতে পারে যে হঠাৎ দাদা কেন হঠাৎ করে n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল r-1 ফ্যাক্টোরিয়াল আমরা এই অবধি পেলাম। এবার তারপর কম্বিনেশনে কি ছিল লেখা নোটে বা দাদা বলেছিল মনে পড়ছে না, কিন্তু আমাকে লিখতে হবে, নাহলে তো স্টেপটা কমপ্লিট করতে পারবো না, নাহলে ভ্যালুও পাবো না। তো যদি তোরা এই স্টেপ অবধি চলে আসিস, তোরা কম্বিনেশনের যে লেখাটা লিখেছি যদি ভুলে যাস কি করে লিখবি, তার ট্রিক বলে দিচ্ছি। ওপরে কি লেখা আছে? n-1 ফ্যাক্টোরিয়াল, মানে লেখা আছে n-1, এটা ওপরে লিখে দিবি। কম্বিনেশন, নিচে এখানে কি লেখা আছে? কোনাকুনি, এই যে এই কোনাকুনিটা লক্ষ্য করবি। প্রথমে n-1 লেখা আছে, লিখে দিবি। কম্বিনেশন, এর কোনাকুনি কি লেখা আছে? r-1 নিচে লিখে দিবি। তাহলে ভুলে গেলেও যদি তোরা এই স্টেপ অবধি আসতে পারিস, টিক মার্ক স্টেপ অবধি যদি তোরা আসতে পারিস, তাহলে ভুলে গেলেও তোরা এভাবে লিখতে পারবি। তাহলে পেয়ে গেলি। তারপর হচ্ছে পি টু দি পাওয়ার r-1 আর কিউ টু দি পাওয়ার n-r। তাহলে আশা করি এইটুকুনি স্টেপ অবধি বুঝে গেছিস। এবার এই যে r-1কে আমরা আর ড্যাশ ধরেছি, এবার আমরা এটাকে সাবস্টিটিউট করব। np, এই যে লিমিটটা আছে r1 থেকে n, এটা কি চেঞ্জ হবে, আর অন্যান্য কোন জায়গায় কি চেঞ্জ হবে ভালো করে লক্ষ্য কর। r1 থেকে n অবধি লাই করছে, তাহলে r যখন 1, এবার তো আমরা আর ইকুয়াল টু লিখতে পারবো না, আমাকে আর ড্যাশ দিয়ে লিখতে হবে, কারণ আমরা r-1কে আর ড্যাশ ধরেছি, মানে পুরো লিমিটটাই আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে আরেকবার ড্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যখন r-1কে আর ড্যাশ ধরেছি, তাহলে আর কোথাও লিখলে হবে না, সব জায়গায় আর ড্যাশ দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে আমাদের এখানে যদি আর ড্যাশ দিয়ে রিপ্লেস করি, তাহলে আর যখন 1, তাহলে আর ড্যাশের ভ্যালু কত? এখানে আর এর জায়গায় 1 বসা, তাহলে 1 - 1 ইকুয়াল টু আর ড্যাশ ইকুয়াল টু 0। তাহলে আর যখন 1, তখন আর ড্যাশের ভ্যালু হচ্ছে 0, 0 বসিয়ে দিলাম। আর আর যখন n, তখন আর ড্যাশের ভ্যালু n-1। এবার কথা হচ্ছে যে n-1 আমরা লিখবো না লিখবো না? সাধারণত nটা nটা আমরা n-1 লিখবো না। n-1 মানে প্রায় n-1টা n এর সমান, মানে n-1টা প্রায় n এরই সমান এই কেসে। তো সেই কারণে আমরা n-1 আর লিখবো না, n ই লিখবো, কিন্তু নিচেরটা আমরা চেঞ্জ করবো। আর এবার এখানে কি চেঞ্জ হবে? এখানে চেঞ্জ হবে হচ্ছে n-1 c, r-1টা আমরা আর ড্যাশ ধরেছি, তাহলে আর ড্যাশ। এবার পি টু দি পাওয়ার কি হবে? r-1টাকে আমরা আর ড্যাশ ধরেছি, পি টু দি পাওয়ার আর ড্যাশ। আর n-r এর জায়গায় বসবে কি বসবে? আর এর জায়গায় বসেছে r+1। এই r ইকাল টু কি? যদি আমরা r-1 এগুলো আর ড্যাশ বলি, তাহলে r ইকাল টু কি? আর ড্যাশ প্লাস 1। তাহলে আর ড্যাশ প্লাস 1 যদি আমরা আর এর জায়গায় বসাই, তাহলে আমরা কি পাবো? কিউ n মাইনাস আর ড্যাশ মাইনাস 1, এইটা আমরা পাবো। এইটা আমরা পাবো। তাহলে ওভারঅল পুরোটা আমরা পেয়ে গেলাম চেঞ্জ ফেঞ্জ করে। এবার আমাদের যে এই যে এই যে পুরো ভ্যালুটা, এই পুরো ভ্যালুটা আমাদের হয় পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার n-1। এবার এই অবধি তোরা যদি চলে আসতে পারিস, তাহলে যদি ভাবিস যে এই অবধি চলে এলাম, কিন্তু এর পরের স্টেপে এই ভ্যালুটা আমার মনে পড়ছে না বা পাওয়ারটা মনে পড়ছে না, তখন তোরা কি করে লিখবি? তারও ঠিক বলে দিচ্ছি। এইখানে কি লেখা আছে? n-1, তাহলে এইখানেও n-1 হবে। মানে বোঝা গেল? তাহলে ওপরে এখানে n-1 লেখা আছে, মানে এর পাওয়ারও n-1 হবে। এবার p প্লাস কিউ আমি আগের ভিডিওতে বলেছি অলওয়েজ 1, তাই 1 টু দি পাওয়ার n-1 থাকুক, 1 টু দি পাওয়ার যাই থাকুক, অলওয়েজ সেটা 1 হয়। তাহলে আলটিমেট আমাদের এক্সপেকটেশনের ভ্যালু দাঁড়ালো np। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন অথবা এক্সপেকটেশনের ভ্যালু হচ্ছে np।
যেটা শর্ট কোশ্চেন বা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোদের হয়তো এন বলে দিল, পি বলে দিল, তোকে বার করতে বললো যে আমাকে এক্সপেকটেশনের ভ্যালু বলো কত হবে, এরকম টাইপের শর্ট কোশ্চেন বা এমসিকিউ কিন্তু দেয়। তো আলটিমেট ভ্যালু হচ্ছে আমাদের এনপি। এন আমরা জানি টোটাল নাম্বার অফ ট্রায়াল, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, আর পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, মানে যেটা আমরা চাই সেটাই আমাদের সাকসেস, তার প্রবাবিলিটি। ম্যাক্সিমাম যদি এমসিকিউ দেয় বা শর্ট কোশ্চেনও দেয়, তোদের ওই কয়েন দিয়ে দেবে, ম্যাক্সিমাম কয়েন দিয়ে অঙ্কগুলো আসে বাইনোমিয়ালে, না হলে ছক্কা দিয়ে দিতে পারে বা যা খুশি। ছোটো ছোটো অঙ্ক যদি দেয় শর্ট কোশ্চেন, তাহলে তোদের বাইনোমিয়ালে কয়েন দিয়ে দেবে বা ছক্কা দিয়ে দেবে। ছক্কা বললে 6 পড়া প্রবাবিলিটি, 5 পড়া প্রবাবিলিটি, আর কয়েন হলে হেড পড়া প্রবাবিলিটি বা টের পড়া প্রবাবিলিটি। তাহলে বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে এনপি। এটা মুখস্থ করে রেখে দিবি, বিশাল 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 ইম্পর্টেন্ট। তাহলে আশা করি স্টেপগুলো সব বোঝা গেল প্রথম থেকে। স্টেপ বাই স্টেপ যেমনভাবে এক্সপ্লেন করেছি সেভাবে করবি, একটাও স্টেপ বাদ দিবি না। তোদের দুটো টার্গেট, ফার্স্ট টার্গেট হচ্ছে এই স্মল আরটাকে কেটে দেওয়া, একটা গোল সম্পূর্ণ হয়ে গেল। সেকেন্ড গোল হচ্ছে একটা এন একটা পি কোনোভাবে এরকমভাবে বাইরে বের করে আনা, এটা হচ্ছে সেকেন্ড টার্গেট। থার্ড টার্গেট হচ্ছে এই r-1টাকে আর ড্যাশে কনভার্ট করা, এবং এই যে লিমিট আছে r=1 to n এটাকে চেঞ্জ করা, এটা থার্ড টার্গেট। তো তিনটে চেঞ্জ, তিনটে টার্গেট, তিনটে ম্যানিপুলেশন তোদেরকে করতে হবে। যদি কোনো একটা বাদ চলে যায়, তাহলে কিন্তু আলটিমেট যে অ্যান্সার এনপি তোরা কিন্তু পাবি না। এবং কিভাবে কোন স্টেপ অবধি এসে যদি তারপরে স্টেপটা আটকে যায়, ইনস্ট্যান্ট মনে করে বসাতে পারবি বা লিখতে পারবি সেটাও বলে দিয়েছি। যদি কোনো কারণে ভুলে যাস, তাহলেও কি করে পরীক্ষাতে লিখতে পারবি সেটাও আমি বলে দিয়েছি। তাহলে আশা করি বোঝা গেল। এর পরের ভিডিওতে আমরা ভ্যারিয়েন্সটা আলোচনা করব। তো ভ্যারিয়েন্সটা যখন করব, সেটা ভ্যারিয়েন্সের একটা প্রপার্টি ইউজ করে আমরা করব। সেটাও আমি ভ্যারিয়েন্সের যখন প্রপার্টি পড়াচ্ছিলাম তখনও বলেছিলাম যে কোন প্রপার্টিটা আমরা এই ডিস্ট্রিবিউশনের জন্য ব্যবহার করি। তাহলে বোঝা গেল। এরপর নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.